শিয়াম বসে চন্দ্রার দিকে তাকাতেই দেখল চন্দ্রা কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শিয়াম এবার নিজের ডান হাতটা বাড়িয়ে চন্দ্রার হাত ধরতে গেলেই চন্দ্রা হাতটা সরিয়ে নিল। শিয়ামের বেশ খারাপ লাগলো, কিন্তু মুখে কিছু বলল না। চন্দ্র, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি তোমার কাছ থেকে সবটা লুকিয়ে, কিন্তু একটা বার আমায় সুযোগ তো দাও নিজেকে এক্সপ্লেন করার। চন্দ্রা সেই শুনে আওয়াজ করে বইটা বন্ধ করে দিয়ে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো শিয়ামের দিকে। তারপর উত্তেজিত হয়ে কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু পারল না গলার জন্য। গলায় টান পড়ায় বাম হাত দিয়ে ধরে মুখটা বিকৃত করে নিল। শিয়াম চমকে উঠল। সে ভাবেনি চন্দ্রা এই রকম কিছু করবে। সে পাশ থেকে জলের গ্লাসটা নিয়ে চন্দ্রার সামনে ধরল। চন্দ্রা এক পলক তাকে দেখে মুখ ঘুরিয়ে নিল, অর্থাৎ সে জল খাবে না। শিয়ামের এবার রাগ হলো, এত কষ্ট পাচ্ছে তাও তাকে জেদ করতেই হবে। শিয়াম এবার নিজেই জোর করে চন্দ্রার এক হাত ধরে চন্দ্রাকে জলটা খাইয়ে দিল। গ্লাসটা রেখে শিয়াম শুধু বলল, কিচ্ছু শুনতে হবে না তোমায়, শুয়ে পড়ো। বলে চন্দ্রাকে ঠিকঠাক করে শুয়ে সে নিজেও শুয়ে পড়ল। চন্দ্রা এবার উসখুস করছে, তার শোনার ভীষণ আগ্রহ ছিল উপর উপর। সে যতই রাগ দেখাক না কেন, মুখ ফুটে তো এখন সে বলতেও পারবে না। অগত্যা নিজেকে গালাগাল করতে করতে ঘুমিয়ে পড়ল সে। শিয়াম ইচ্ছে করেই বলেনি আজ চন্দ্রাকে। শিয়াম সব বললেই আবার সে একের পিঠে এক প্রশ্ন করতে গিয়ে উত্তেজিত হতো, আর নয়তো সব চাপ মাথায় দিত। তার থেকে চন্দ্রা কথা বলতে পারলেই সে সব খুলে বলবে বলে ঠিক করলো। পরের দিন সকালে চন্দ্রা উঠেই দেখল সে নিজের জায়গাতেই আছে। উল্টে শিয়াম নিজের জায়গা থেকে সরে এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চন্দ্রার এবার বুঝতে অসুবিধা হলো না রোজ সকালে কেন নিজেকে শিয়ামের হাতে আবদ্ধ পেত। অসভ্য লোকটা ওকেই টেনে নিজের কাছে নিয়ে যেত, যাতে করে চন্দ্রার মনে হয় সে নিজেই ঘুমের ঘোরে শিয়ামের কাছে চলে গেছে। চন্দ্রা চোখ ছোট ছোট করে শিয়ামকে দেখল। যতই মনে মনে বকুক লোকটাকে, শিয়ামের সান্নিধ্য চন্দ্রার এখনও ভীষণ প্রিয়। শিয়াম একেবারে আলতো করে ধরে শুয়ে আছে তাকে, যাতে অল্প পরিমাণও চন্দ্রা ব্যথা না পায়। চন্দ্রার কেন যেন সরাতে ইচ্ছে হলো না, তাই সেও চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। মিনিট 10 বাদ শিয়ামের ঘুম ভাঙল। চোখ পিটপিট করে খুলেই চোখের সামনে চন্দ্রাকে দেখে একটা মিষ্টি হাসি হাসলো। তারপর আস্তে করে চন্দ্রার কপালে একটা গভীর চুম্বন দিয়ে উঠে পড়ল। চন্দ্রা জেগে থাকায় পুরোটাই অনুভব করল। মিনিট কয়েক বাদ সেও চোখ খুলল। সব ঠিক থাকলেও তার মনে কোথাও গিয়ে খচখচ করছে। তার সবসময় মনে হচ্ছে শিয়াম আরও অনেক কিছুই লুকিয়ে রেখেছে এখনও। তাই সে চেয়েও শিয়ামকে সুস্থ অবস্থায় দেখে খুশি হতে পারছে না। শিয়াম চন্দ্রাকে ওই রকম অন্যমনস্কভাবে বসে থাকতে দেখে তোয়ালেটা পাশে রেখে বলল, তা ম্যাডাম, মনে মনে আমার গুষ্টি উদ্ধার করা হলে আপনি কি ফ্রেশ হবেন? চন্দ্রা ঘোর থেকে বেরিয়ে এসে শিয়ামের দিকে তাকালো। লোকটা ভুল বলে না, সে সত্যিই তার চোখ পড়তে জানে। এবার বিশ্বাস হলো চন্দ্রার। শিয়াম বিছানার কাছে এসে বিনা বাক্যে চন্দ্রাকে কোলে তুলে নিয়ে হাসতে হাসতে বলল, এবার দেখছি হুইলচেয়ারটা তার ঠিকঠাক যোগ্য মানুষ পাবে। চন্দ্রা চোখ গরম করে শিয়ামের দিকে তাকাতেই শিয়াম মুখটা ভীতু ভীতু করে বলল, আচ্ছা আচ্ছা, বসতে হবে না হুইল চেয়ারে, আমি আপনাকে কোলে তুলেই সব জায়গায় নিয়ে যাব, হয়েছে? এবার তো এই রকম কটমট করে তাকানো বন্ধ করো, আমার ভয় লাগছে। বলেই শিয়াম একটা মুচকি হাসি দিল। চন্দ্রা চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চন্দ্রাকে ফ্রেশ করিয়ে আনলো। সে শুনেছে বউরা নাকি তার বরদের কথা বলার সুযোগই দেয় না, আর তাই বউয়েরা বেশি কথা না বলতে পারলে তারা ভীষণ খুশি হয়। কিন্তু শিয়ামের একদম ভালো লাগছে না চন্দ্রাকে এভাবে দেখে। তার ওই সব সময় কথা বলা চন্দ্রাটাকেই বেশি পছন্দ। মাঝে কেটে গেছে 4 দিন। বাড়ির সবাই চন্দ্রাকে এই কদিন বেশ যত্ন করেছে। এমনকি সুইটি বেগমও এসে মাঝে মাঝে চন্দ্রার খোঁজ নিয়ে গেছে, যা চন্দ্রার কাছে ভীষণ আশ্চর্যজনক। কারণ কোনো কিছুতেই তাকে দেখা যায় না, এমনকি সারাদিন বাড়িতেও খুব একটা তাকে দেখা যায় না। কিন্তু এই সব দেখার পরও শিয়াম আগের মতোই চুপচাপ। তিনি কোথায় যায়, সারাদিন কী করেন, এই বিষয়ে কারোর মাথা ব্যথা দেখেনি চন্দ্রা। সে নিজেও বেশি মাথা ঘামায়নি এই বিষয়ে কোনো দিন। তবে কিছু মাস ধরে তার ব্যবহারে নজরদারি করেছে চন্দ্রা। তার চালচলন বেশ অদ্ভুত ধরনের, তা বেশ লক্ষ্য করেছে। এই যেমন এক্ষুনি তার আচরণ দেখে মনে হবে সে এক কথায় তার প্রাণও দিতে পারেন কারোর জন্যে। এবার একসময় মনে হয় তার মতো স্বার্থপর মানুষ দুনিয়ায় দুটো নেই।
এই কয়েকদিন বেশ অভূতপূর্ব কিছু ঘটনা ঘটেছে, যা কিছু মাসেও ঘটেনি। এই যেমন অপূর্ব সক্ষম হয়েছে শিয়াকে তার বন্ধু বানাতে। শিয়া পুরোপুরিভাবে নিজেকে ট্রমা থেকে না বের করতে পারলেও অপূর্বের সাহায্যে অনেকটাই বেরিয়ে এসেছে। পরিবর্তন এসেছে ইন্দ্রা ও সিরাজের সম্পর্কেও। তারা এখন দুজনে কিছু না কিছু নিয়ে ঝগড়া করতেই থাকে। এটা তাদের দুজনের কাছেই আশ্চর্যজনক। তাও প্রথম গিয়ে সিরাজই খোঁচায় ইন্দ্রাকে। কয়েকদিন ইন্দ্রা চুপচাপ মেনে নিলেও এখন বেশ ঝগড়া করে সেও পায়ে পা মিলিয়ে। সব সম্পর্ক বদলালেও শুধু বদলায়নি চন্দ্রা আর শিয়ামের সম্পর্ক। চন্দ্রা আগের মতোই শিয়ামকে ইগনোর করে চলেছে, আর শিয়াম আগের মতোই চন্দ্রার সব কাজ নিজের হাতে হাতে করে দিচ্ছে। চন্দ্রা এই কয়েকদিনে শিয়ামকে দেখে বেশ অবাক হয়েছে। যে মানুষটা নিজের শরীর খারাপ নিয়েও অফিস গেছে, সে তার অসুস্থতায় অফিস থেকে ছুটি নিয়ে সারা দিন ওর আশেপাশে থেকেছে, খুঁটিনাটিও খেয়াল রেখেছে, ও জলটুকুও তাকে একা খেতে দেয়নি। এই সব দেখে চন্দ্রার মন একটুও গললেও বিশেষ পাত্তা দেয়নি সেদিকে। সে যতক্ষণ না সত্যিটা জানছে ততক্ষণ তার মন কিছুতেই শান্তি পাচ্ছে না। আজ সকাল সকাল ডক্টরের কাছে চেক আপ করিয়ে এনেছে শিয়াম চন্দ্রার। ডক্টর বলেছেন এখন চন্দ্রা মোটামুটি হলেও সুস্থ, কথা বলতে পারবে আর হাঁটা চলাও করতে পারবে নিজে, তবে বেশি নয়, একদম কম সম। শিয়াম ঘরে ফিরেই চন্দ্রাকে কিছু বলতে দেওয়ার আগেই অফিসের দরকারি কল পেয়ে ছুটে গেছে সেখানে। চন্দ্রার এবার ভালো লাগছে না। এখনই মানুষটাকে যেতে হলো। কত শত প্রশ্নের মনে জমেছে তার। যতক্ষণ না উত্তর খুঁজে পাচ্ছে তার মন কিছুতেই শান্ত হচ্ছে না। চন্দ্রা ধীরে ধীরে বিছানা থেকে উঠে শিয়ামের পড়া বইগুলো দেখতে লাগলো খুলে খুলে। হঠাৎই বইয়ের ভিতর থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেল চন্দ্রা। নিচে তাকাতেই দেখলো একটা ছোট্ট ইয়ারিং পড়ে আছে মেঝেতে। চন্দ্রা সেটা তুলে হাতে নিয়ে দেখতেই চমকে উঠল। এটা তো তারই প্রিয় একটা ইয়ারিংয়ের মধ্যে একটা, যেটা সে হারিয়ে ফেলেছিল কিছু বছর আগে ঘুরতে গিয়ে। এটা তার এতটাই প্রিয়, এর এক অংশ তার কাছে এখনও রাখা আছে যত্ন করে। চন্দ্রার মাথা কাজ করা বন্ধ করে দিল। তার ইয়ারিং শিয়ামের বইয়ের ভিতরে কি করে এলো, তাও এত বছর আগে? চন্দ্রা বই বন্ধ করে দাঁড়িয়ে ভাবতে লাগলো। এর মানে আরও অনেক কিছু আছে যা চন্দ্রা এখনও জানে না। চন্দ্রা ঠিক করলো সে শিয়ামকে এই বিষয়ে এখন কিছু বলবে না। আগে তার আগের বিষয়গুলো ক্লিয়ার করুক, তারপর তাকে এই বিষয় জিজ্ঞেস করবে। শিয়াম ফিরল বিকেলের দিক করে। এসেই দেখলো চন্দ্রা ফোনে কিছু একটা করছে, তাই তাকে আর ডিস্টার্ব না করে সে দরজাটা ভালোভাবে আটকে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরোতেই চন্দ্রা শান্ত কঠিন স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিছু সময় চাইছি আপনার কাছে। শিয়াম বেশ চমকালো এত দিন বাদ চন্দ্রার কণ্ঠস্বর শুনে, তবে মুখে প্রকাশ করল না, শুধু হুম বলে চন্দ্রার মুখোমুখি বসল। চন্দ্রা এবার নিজেকে ধাতস্থ করে শিয়ামকে বলল, জিজ্ঞেস করার মতো কিছু রেখেছেন? আপনাকে আপাদ মস্তক দেখেই আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনি আমায় আসলেই ভালো টালো বাসেন, নাকি সেটাও অভিনয়? শিয়াম এবার চেঁচিয়ে উঠল, চন্দ্র, আমার ভালোবাসার দিকে আঙুল দেখানোর অধিকার কারণ নেই, এমনকি তোমারও না, বুঝেছ? চন্দ্রা ধমক শুনে হালকা কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। সে এই প্রথম শিয়ামকে এত রেগে যেতে দেখল। লাস্টের এই কটা বাক্যই যথেষ্ট ছিল শিয়ামের হৃদয়ের শত টুকরো করার জন্য। তাও নিজের রাগটা সামলে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে বলল, ফাইন, সব জানতে চাও তো? সবটা বলছি তোমায়, কিন্তু বলার আগে একটা শর্ত তোমায় আমাকে দিতে হবে। বলো, দিতে রাজি? চন্দ্রার নিচের দিকে তাকিয়ে এক বাক্যে বলল, রাজি। শিয়াম বলল, আমার এই পুরো ঘটনা বলার সময় তুমি আমায় একটাও প্রশ্ন করতে পারবে না। আমার বলা শেষ হলে তুমি তোমার এক এক করে প্রশ্ন করতে পারো। চন্দ্রা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাই, বলুন তবে। শিয়াম একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো। তার অনাথ হওয়ার কথা, সুইটি বেগমের তাদের সাথে ছলনা করার কথা, শিয়ামের মা বাবাকে মেরে সম্পত্তির দখলের কথা, তার এত বছর অসুস্থতার অভিনয় করার কথা, সবটুকু যতটা শিয়ামের বলার প্রয়োজন ছিল। চন্দ্রা হাঁ করে শুধু শুনেই গেল। প্রত্যেকটা কথা এখন মনে হচ্ছে তাকে শর্ত না দিলেও সে চুপ করেই শুনত প্রত্যেকটা কথা, কারণ প্রত্যেকটা কথাই ছিল চন্দ্রার জন্য চমক। চন্দ্রা সবচেয়ে বেশি অবাক হয়েছে শিয়ামের মা বাবার মৃত্যুর ঘটনা শুনে। যা বলার সময় সে লক্ষ্য করেছে শিয়ামেরও ঠোঁট কাঁপছিল, হয়তো জলও এসেছিল চোখে, তবে তা গড়িয়ে পড়ার আগেই সন্তর্পণে সে মুছে ফেলেছে। যদিও চন্দ্রার চোখের আড়াল হয়নি তা।
চন্দ্রার ভেবেই গা শিরশির করে উঠছে। তার নিজেরই যখন এত খারাপ লাগছে শুনে, আর এই মানুষটা তো এত বছর ধরে বয়ে বেড়াচ্ছে এসব। চন্দ্রা এবার দুজনের নীরবতা কাটিয়ে প্রশ্ন করল, তা আমার থেকে আপনার অসুস্থতা লুকাবার কারণ? শিয়াম জবাব দিল, বিশেষ কারণ কিছুই না, আমি উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলাম শুধু। আর এমনিতেও আমার উপর বেশ নজর রাখা হয়, তাই আমি চাইনি ভুলবশত মণি একটুও টের পাক। চন্দ্রা আরও কিছু জিজ্ঞেস করতে গেল, কিন্তু তার আগেই দরজায় টোকা পড়ার আওয়াজ পেল দুজন। চন্দ্রা শিয়ামের দিকে তাকাতেই শিয়াম উঠে গিয়ে হুইল চেয়ারে বসল। চন্দ্রা উঠে গিয়ে দরজা খুলতে উদ্যত হলো। দরজা খুলতেই চন্দ্রা অপূর্ব আর সিরাজকে দেখতে পেল। চন্দ্রা বেশ অবাক হলো দুজনকে এই সময় দেখে। এক নজর ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা 15। শিয়াম ভিতর থেকে বাইরে এসে প্রশ্ন করল, আরে তোরা এত রাতে, কোনো দরকার? অপূর্ব চন্দ্রাকে পাশ কাটিয়ে শিয়ামের কাছে গিয়ে বলল, আরে দেখ না, এসেছিলাম শিয়ার সাথে দেখা করতে, তার মন ভালো নেই বলে। সিরাজ এখন আমায় ছাড়ছে না, বলছে নাকি একটা ছোট্ট করে পার্টির আয়োজন করবে বাগানে। শিয়াম প্রথমে বারণ করবে ভাবল, এমনিও তার আর চন্দ্রার কারুরই এখন মন মেজাজ তেমন ভালো নেই। তারপর ভাবল, শিয়া চন্দ্রা সবারই একটু ফ্রেশ এয়ারের দরকার। তাই সেসব ভেবে শিয়াম বলল, আচ্ছা, তাই বেশি কিছু না করে ছোটোখাটোর মধ্যে কিছু আয়োজন কর। আর অপূর্ব, আজ রাতে আর বাড়ি ফিরবি বলে জেদ করিস না, সিরাজের সাথে থেকে যা। অপূর্ব এবার বলল, তা কী করে হয়, কাল সকালেই আমায় বেরোতে হবে আর্জেন্ট। চন্দ্রা এবার পাশ থেকে মিষ্টি হেসে বলল, তাতে কি ভাইয়া, আজ রাতে থেকে কাল আমার হাতের ব্রেকফাস্ট করে নয় সবাই একসাথে কাজের জন্য বেরোবেন। অপূর্ব এবার গলা ঝরার নাটক করে বলল, আহেম আহেম, ভাবিজানের আদেশ অমান্য করলে শিয়াম যদি আবার আমার গদ্দার নেয়। না না বাবা, আপনার আদেশ শিরোধার্য ভাবিজান। অপূর্বের কথা শুনে ওখানেই থাকা সবাই হেসে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে সিরাজ অপূর্বকে টেনে নিয়ে যেতে যেতে বলল, চ, আর কত দেরি করবি, সব আয়োজন কিন্তু আমাদেরই করতে হবে। চন্দ্রা সেই দেখে হেসে শিয়ামের দিকে ফিরল। শিয়াম আগে থেকেই চন্দ্রার দিকে তাকিয়েছিল বিদায় চোখাচোখি হলো। চন্দ্রা ইতস্তত করে চোখ সরিয়ে নিয়ে শিয়ামকে বলল, আমার আরও কিছু প্রশ্নের উত্তর জানা বাকি আছে, যদি আপনি। শিয়াম কথা শেষ করার আগেই বলল, সব দেব, তবে তোমারও হেল্প লাগবে এই কাজে। চন্দ্রা অবাক হয়ে বলল, আমার? আর কারোর কিছু বলার আগেই সেখানে শিয়া আর ইন্দ্রা এসে উপস্থিত হলো। ওদের দেখে শিয়াম চন্দ্রা কেউই আর কথা বাড়ালো না। শিয়াকে দেখেই বোঝা গেল তার মন খারাপ। সে এসেই চন্দ্রার হাত ধরে বলল, তুমি আগে জানাওনি কেন ভাবি যে আতিফের বিয়ে সামনে? চন্দ্রা আমতা আমতা করে শিয়ামের দিকে তাকালো। শিয়াম চন্দ্রাকে দেখে শিয়াকে নিজের কাছে ডাকলো। শিয়া চুপচাপ গিয়ে শিয়ামের কাছে বসলো। শিয়াম শিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তখন তুই সেটা শুনলে নিজের সাথে আরও খারাপ কিছু করে ফেলতি শিয়া। তোর ভাবি জেনে শুনেই তোকে বলেনি, আর তুই কোথা থেকে জানলি? এই জন্যই কি আজ তোর মন খারাপ? শিয়া হালকা হাসল, সেই হাসিতে বিষণ্ণতা স্পষ্ট। সেখানে থাকা প্রত্যেকটা মানুষের তা বুঝতে একটু অসুবিধা হলো না। শিয়া ওভাবেই বলল, সবটুকু তো মেনেই নিয়েছিলাম ভাইয়া, তাও সে এমনটা কেন করলো? তার আর আমার কমন ফ্রেন্ডদের বলেছে আমি নাকি তাকে ছেড়ে দিয়েছি, বাজে ব্যবহার করেছি। তারা আমায় ফোন করে জানাচ্ছে এসব। কী এমন ক্ষতি করেছিলাম ভাইয়া ওর? আমি শুধু ভালোবেসেছিলাম, আর এটাই কি আমার অপরাধ? ভালোবাসা অপরাধ না, তবে ভুল মানুষকে ভালোবাসা জঘন্য অপরাধ। অপূর্ব রমরমা কণ্ঠে পিছন থেকে বলে উঠল। সবাই ফিরে অপূর্বর দিকে তাকালো। শিয়াম এবার বলল, সত্যি বেশি দিন চাপা থাকে না শিয়া, শুধু তুই পাপের হিসাব রাখ, তার বিচার উপরওয়ালা করবেন। শিয়া মাথা নাড়ল। বাকিরা তাড়া মারতে সবাই এসে পৌঁছলো শিয়ামদের বাগানের একপাশে। কম সময় হলেও অপূর্ব আর সিরাজ সুন্দর করে সাজিয়েছে। চারিদিক বেশ লাইট, নিচে সুন্দর করে কার্পেট বিছানো। আর সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করছে বাগানের মধ্যে ছোট্ট সাইজের পুল, যাতে স্বচ্ছ নীল জল। যদিও সেখানে শুধুই মাছ থাকে। এমনি সময় ছোট লাইট জ্বলে সেখানে। বড় কোনো অনুষ্ঠান হলে তবে পাশের বড় লাইটগুলো জ্বালানো হয়। আজ সেই লাইট জ্বালানোই চারদিক ঝলমল করছে। তার মধ্যে সিরাজ আবার একটা ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে দিয়েছে। আসলে একটা পার্টি পার্টি ফিলিংস আসছে সবার মধ্যে। একমাত্র শিয়ায় প্রাণহীন জড়বস্তুর মতো বসে আছে। চন্দ্রার সিরাজকে ভালো না লাগলেও
আগের মতো চক্ষুশূল লাগে না। সিরাজও যেমন ওকে এড়িয়ে চলে, চন্দ্রাও তেমনটাই করে। সিরাজ এবার কিছু বলতে যাবে, তখনই ইন্দ্রা বলল, দাঁড়াও সবাই, আমি হালকা কিছু খাবার নিয়ে আসি সবার জন্য, নইলে কেমন খালি খালি লাগবে সব। বলেই সে চলে গেল ভিতরে রান্নাঘরে। সিরাজও এদিক ওদিক তাকিয়ে বলল, আমিও তাইলে ফ্রিজ থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। শিয়াম মাথা নিচু করে মুচকি হাসলো। অপূর্ব জোরেই হেসে দিল, বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, দেখিস তুই আবার জমে যাস না গিয়ে। সিরাজ সবার দিকে তাকিয়ে দাঁত চেপে একটা হাসি দিয়ে বলল, তোকে আমি পরে দেখছি, মাথা খারাপের ডাক্তার। অপূর্ব এবার হাসিটা কমিয়ে শিয়ার দিকে নজর দিল। না, মেয়েটা আগের মতোই বসে আছে, মানে সিরাজের কথা শোনেনি। এইভাবে একটা নিঃশ্বাস ফেলল। চন্দ্রা পুরোটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। তার মানে তার সন্দেহই আস্তে আস্তে সত্যিতে রূপ নিচ্ছে। সিরাজ রান্নাঘরে গিয়ে দেখলো ইন্দ্রা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সিরাজ উঁকি ঝুঁকি মেরে দেখলো প্লেটে কতকগুলো পোড়া পাকোড়া শুধু। সিরাজ এবার হেসে পিছন থেকে বলল, তোমার রূপের আগুনে এগুলোও ঝলসে গেছে দেখছি। তার দায়ও কিনা আমার? ইন্দ্রা চেঁচিয়ে বলল, হ্যাঁ, যত খারাপ কাজ হয় সব দায় আপনার, আপনি দায়ী, বুঝেছেন? সিরাজ এবার খুন্তিটা সরিয়ে ইন্দ্রার দিকে ঝুঁকতেই ইন্দ্রা পিছিয়ে সিংকে লেগে হালকা দেহের অগ্রভাগ পিছিয়ে গেল। সিরাজ যথাযথ দূরত্ব রেখে ইন্দ্রার চোখে চোখ রাখলো। এক হাত ইন্দ্রার পিছনে আর এক হাত ইন্দ্রার এক পাশে রেখে বলল, এত খারাপ কাজের মাঝে মন চুরি করার দায়ও তো কখনো দিতে পারো, তাই দায়ভার নয়, আমিই নেব। এইটুকু বলে মুচকি হেসে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে গেল সিরাজ। ইন্দ্রা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেল লোকটা তাকে? ইন্দ্রা এতটাই অবুঝ না যে একটা ছেলের চাহনি কথাবার্তা বুঝবে না, কিন্তু তার ভয় হয় তাদের সম্পর্ক লোক সমাজে মেনে নেবে। সিরাজের থেকে সে গুণে গুণে 2 বছরের বড়। সে জানে এসব এখনকার দিনে ম্যাটার করে না, কিন্তু সিরাজের মা, তার বাবা আর বোন, এরা কি মেনে নেবে? শেষ পরিণতি কি এই সম্পর্কে? সে নিজেও সিরাজের প্রতি কিছুটা দুর্বল হয়েছে কটা দিনে, যা সে নিজের মনের কাছেও প্রকাশ করতে চায় না। এসব ভাবতে ভাবতে পিছনে ঘুরতেই দেখলো একটা রেডিমেড ফ্রাইসের প্যাকেট। তার মানে সিরাজ তখন এইটার জন্য তার পিছন দিকে হাত বাড়িয়েছিল। ইন্দ্রা এবার মুচকি হাসি দিয়ে সেগুলো ঝটপট ভেজে নিয়ে গার্ডেনের দিকে গেল। আড্ডা বেশ জমে উঠেছে সবার। সবাই সবার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টায় আছে। এরই মধ্যে অপূর্ব বলল, শিয়াম ভাই, একটা গান ধরো। কলেজে আমরা কত প্রোগ্রাম করেছি এক সময়। শিয়াম হাসলো। এক সময় কলেজে বিখ্যাত গানের গ্রুপ ছিল। নিজের কলেজ ছেড়েও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে সে, কিন্তু সময়ের স্রোতে সব কোথায় যেন হারিয়ে গেল। শিয়াম বারণ করল না, উল্টে সিরাজকে বলল ভিতরের রুম থেকে তার গিটারটা আনতে। সিরাজ বিনা বাক্যে গিয়ে শিয়ামের গিটারটা এনে দিল। শিয়াম এবার কিছুক্ষণ নিজের মতো টুংটাং করে গিটার হাতে সেট করে নিয়ে গান ধরল। चांद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था। हाँ, तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। चांद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था। हाँ, तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। ना कसमें है ना रस्में है, ना शिकवे है ना वादे है। ना कसमें है ना रस्में है, ना शिकवे है ना वादे है। एक सूरत भोली भाली है, दो नैना सीधे साधे है, दो नैना सीधे साधे है। ऐसा ही रूप ख्यालों में था जैसा मैंने सोचा था। हाँ, तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। चांद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था। हाँ, तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। চন্দ্রা এতক্ষণ ইন্দ্রার সাথে টুকটাক কথা বললেও
গান শুরু হতেই শিয়ামের দিকে তাকালো। শিয়াম তার দিকেই এক দৃষ্টিতে তাকে গান গেয়ে চলেছে। চন্দ্রার মনে পড়ল সেই দিনগুলোর কথা। তার প্রবল ইচ্ছা সত্ত্বেও তাকে বাবা গিটার শেখার পারমিশন দেয়নি। এইদিকে কিনা তার বরই এত সুন্দর গিটার বাজায়। চন্দ্রা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে এসব ভাবতে হঠাৎ আবার কানে ঠেকল সেই সুর। শিয়ানের তাকানো দেখে ইতিমধ্যে সব মিটিমিটি হাসা শুরু করে দিয়েছে। এমনকি বাদ যায়নি শিয়াও। সেও এখন নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় আছে। শিয়াম হেসে গান শেষ করলো। চন্দ্রাও সবার দিকে তাকিয়ে লজ্জায় নিজের চিবুক নামালো। ইস, লোকটা তাকে সবার সামনে লজ্জা দিতেও ছাড়ে না। শিয়াম ভালোই বুঝলো তার লজ্জা দেওয়ার টেকনিকটা বেশ সফল হয়েছে। লজ্জায় চন্দ্রার গাল যখন লাল হয়ে যায়, শিয়ামের ইচ্ছে করে টুক করে গিয়ে একটা কামড় বসাতে। এই যে এখন যেমন মন চাইছে। শিয়াম নিজের ভাবনায় নিজেই ঠোঁট এলিয়ে হাসলো। এরপর শুরু হলো নামের লড়াই। সিরাজ শর্ত রাখল, নামের লড়াইয়ে মানুষের নাম ছাড়া সব নামই বলা যাবে। সবাই প্রথমে এরম উদ্ভট শর্ত নিয়ে মাথা ঘামালেও ব্যাপারটা যে শুধু শিয়ার মুখে হাসি ফোটানো, সেই বুঝে সবাই রাজি হলো। অপূর্ব বলল, আমি আগে বলেছি পেঙ্গুইন। সবাই হেসে দিল। নাও এবার শিয়া বলো ন দিয়ে। শিয়া থতমত খেলো। সে ভাবেনি অপূর্বের পরেই তাকে বলবে। অপূর্ব সিরাজ তারা কাউন্ট করতে লাগলো। শিয়া আর কিছু না পেয়ে বলল, হ্যাঁ, নেংটি ইঁদুর। সবাই আবার হেসে গড়াগড়ি খেলো। তা দেখে শিয়াও হেসে দিল। নাচ গানে খেলায় এই 2 ঘন্টা সবার ভীষণ আনন্দে কাটলো। সারা রাত এইরকম মজা করার ইচ্ছে থাকলেই নিজেদের ইচ্ছেতে মাটি চাপা দিয়ে সবাই ঠিক করলো আবার অন্য দিন। কারণ পরের দিনই সবার অফিস, চন্দ্রার ক্যারেক্টার, স্কুল সব আছে। শিয়াও জানালো কাল থেকে সে অফিসে জয়েন করবে, নিজেকে আর ঘরবন্দি করে রাখবে না। সবাই বেশ খুশি হলো। যতই হোক, আজ আয়োজনটা সবাই শিয়ার এই হাসি মুখটা দেখার জন্যই করেছে। রাত 12টা, সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে গেছে। শিয়াম ঘরে এসে দেখল চন্দ্রাও বিছানা ঝেড়ে শোয়ার প্রস্তুতি করছে। শিয়াম আগের মতো দরজা ভালো করে লক করে পর্দা টেনে বিছানার এক সাইডে বসলো। চন্দ্রাকে তাও তার দিকে মনোযোগ না দিতে দেখে গলা ঝাড়ল। চন্দ্রা তখনও না তাকিয়ে পাশে রাখা জলের গ্লাস বাড়িয়ে দিল শিয়ামের দিকে। শিয়াম বেশ বিরক্ত হলো। চন্দ্রার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে বলল, চন্দ্রা, আমি জল চাইনি। চন্দ্রা স্বাভাবিকভাবে উত্তর দিল, তাহলে কি ওষুধ দেব? গলা ধরেছে আপনার? শিয়াম এবার হতাশ হলো। কই থেকে কথা কই নিয়ে যায় এই মেয়ে। শিয়াম এবার না পেরে চন্দ্রার হাত ধরে কাছে টেনে নিয়ে এসে বলল, ঘোর মেশানো কণ্ঠে বলল, এখনো ক্ষমা করনি চন্দ্রাবতী? চন্দ্রার মনে আর দ্বিধাদ্বন্দ্ব নেই। তাও শিয়াম যখন নিজে থেকে বলছে, তখন কিছু ফায়দা নেওয়াই যায়। এই রকম সুযোগ ছাড়া ঠিক না। চন্দ্রা শিয়ামের চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। শিয়াম শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যা বলবে তাই করতে রাজি চন্দ্র। শুধু ক্ষমা করে দাও আমায়। আমার প্রাণ চাইলেও। চন্দ্রা মুখ চেপে ধরল তার ডান হাত দিয়ে। এই প্রথম চোট লাগার পর তার ডান হাতকে সে কোনো কাজে লাগালো, তাও এই লোকটার উল্টো পাল্টা কথাবার্তা বন্ধ করার জন্যে। ভেবেই চন্দ্রার রাগ হলো। এভাবে বলার কি আছে? চন্দ্রা কথা না বাড়িয়ে গিটারটা এনে বিছানায় রাখলো। তারপর 2 হাত আড়াআড়িভাবে বুকের কাছে ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে বলল, নিন শেখান, তবেই ক্ষমা করব। শিয়াম অবাক হয়ে বলল, এত রাতে? কাল শিখিয়ে দেবো চন্দ্র, এখন ঘুমাবে চলো। চন্দ্রা জেদ ধরল, না, তার এখনই শেখা লাগবে। শিয়াম বেচারা আর কি করবে, বউয়ের আবদার, তাকে এখনই শেখাতে হবে। শিয়ামকে রাজি হতে দেখে চন্দ্রা দেখে গিটার নিয়ে শিয়ামের পাশে বসতে যেতেই শিয়াম এক টানে চন্দ্রাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। চন্দ্রা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি হলো? এভাবে কিভাবে শেখাবেন আপনি? শিয়াম বাঁকা হেসে বলল, সে আমার দায়িত্ব। আমার কাছে শিখতে চেয়েছো যখন, আমার মতন করেই শিখতে হবে। চন্দ্রাও আর কথা না বাড়িয়ে শেখাতে মনোযোগ দিল। হাতে গোনা মিনিট 5 সব ঠিকঠাক মতো চললেও শিয়াম এবার মুখ ডোবালো চন্দ্রার চুলে। চন্দ্রাকে কাছে টানা মাত্রই তার চুল খুলে গিয়েছিল। আর সেখান থেকেই ভেসে আসা মাতোয়ারা গন্ধ কখন থেকে শিয়ামকে টানছিল। শেষমেশ সে থাকতে না পেরে কাজটা করেই ফেলল। চন্দ্রা অনুভব করল তারও গিটারে হাত থেমে গিয়েছে। হালকা মাথাটা সরিয়ে বলল, এই আপনার গিটার শেখাবার ধরন? হ্যাঁ?
শিয়াম এবার চুল ছেড়ে চন্দ্রার কাঁধের কাছে নাক ঘষতে ঘষতে নেশালো গলায় বলল, বাকিটা আবার কাল শেখাবো চন্দ্রাবতী, চলো আজ তোমায় অন্য কিছু শেখাই। চন্দ্রও আর কিছু বলতে পারল না, ইতিমধ্যে ঘন ঘন শ্বাস ফেলা শুরু করেছে সেও। শিয়াম আস্তে করে গিটারটা বেডের পাশে হেলান দিয়ে রেখে ডুব দিল চন্দ্রার মাঝে। শাড়ির আঁচল নামানোর আগেই চন্দ্রা হাত আটকে দিল শিয়ামের। শিয়াম জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালে চন্দ্রা শুধু চোখ এদিক ওদিক করল। শিয়াম হালকা হেসে সরে গিয়ে পাশে টেনে চন্দ্রকে নিজের বুকে নিয়ে শুয়ে পড়ল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তোমার অনুমতি ব্যতীত কিছু না, কক্ষনো না। বাই দ্য ওয়ে, হট ব্যাগ লাগবে, এনে দেব? চন্দ্রা শিয়ামের বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ল। শিয়াম চন্দ্রার চিবুক তুলে ঠোঁটে একটা গাঢ় চুম্বন এঁকে বলল, আমার থেকে কিছু লুকোবে না চন্দ্রাবতী, এমনকি ছোট থেকে ছোট বিষয়ও না। আর লুকোলেও আমি তোমার চোখ পড়তে জানি, এমনিও বুঝতে পারবো। চন্দ্রা হাসল। আসলেই এই মানুষটাকে ভালো না বেসে থাকা যায় না, যেমনটা সে পারেনি। সকালে উঠেই সবাই হাসি মজা করেই ব্রেকফাস্ট সারল, তারপর যে যার কাজে বেরিয়ে গেল। পড়ে থাকলো শুধু শিয়া আর চন্দ্রা। ইন্দ্রাও দরকারি কাজে বের হয়েছে সকাল সকাল। চন্দ্রাও শিয়াকে শুভ কামনা জানিয়ে বেরিয়ে পড়ল। শিয়া চেয়ার থেকে ব্যাগ নিয়ে বেরোতে যাবে, সেই সময় সুইটি বেগম নামলেন নিচে। শিয়া উপেক্ষা করে বেরোতে গেলে তিনি গম্ভীর গলায় ডাকলেন, শিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, এখানে বসো একটু। শিয়ার মুখে লাগতে ইচ্ছে হয় না এই মহিলার, তাই চুপচাপ গিয়ে সুইটি বেগমের সামনের চেয়ারে গিয়ে বসল। সুইটি বেগম কতগুলো ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করে বললেন, দেখো, দেখে বলো কাকে পছন্দ, আমি কিছুদিনের মধ্যেই তার সাথে বিয়ে ঠিক করবো। আচ্ছা না, মুখে তো চুনকালি মাখিয়েই দিয়েছ, আরও মাখানোর আগে বিদেয়ী হও। শিয়া বেশ আহত হলো শুনে। কিছুক্ষণ ফটোগুলো দেখে বলল, আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি না, আর এই ছেলেগুলোকেও পছন্দ হয়নি আমার, আমায় একটু সময় দাও। সুইটি বেগম গর্জে উঠলেন, সময় দিতে পারবো না, বিয়ে তোমার কিছুদিনের মধ্যেই হবে। নিজের পছন্দের কেউ থাকলে জানিও, যদি ঠিকঠাক লাগে আমার তবে কথা এগোবো, আর নয়তো আমার পছন্দের ছেলের সাথেই হবে। বলেই গটগট করে তিনি উপরে চলে গেলেন। শিয়া থম মেরে বসে রইল। একটা ঝড় পেরোতে না পেরোতেই আর একটা ঝড়, চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেসব দিকে সে পাত্তা দিল না, এসব এখন তার নিত্যদিনের সঙ্গী। পাশ থেকে ফোন তুলে কাঁপা কাঁপা হাতে একটা নম্বর ডায়াল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই শিয়া কেঁদে বলল, এক্ষুনি একবার দেখা করতে পারবে, প্লিজ প্লিজ। একটা নিরিবিলি কফি শপে শিয়া মাথা নিচু করে বসে আছে। সামনের মানুষটি একবার হাত ঘড়ি দেখল, তারপর আবার শিয়ার দিকে তাকালো। শিয়া তাকে ডেকে আনার পর 20 মিনিট অতিক্রম হতে চলল, তাও শিয়া একই রকমভাবে বসে আছে। সামনের মানুষটি সব বাদ দিয়ে মৃদু স্বরে ডাকলো, শিয়া। শিয়া মাথাটা তুলল, তার চোখ দুটো টকটকে লাল। কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আমায় বিয়ে করবে অপূর্ব? অপূর্ব আকাশ থেকে পড়ল। সে কি দিনেও এসব স্বপ্ন দেখছে? যাহ, না। নিজের মনকে কষিয়ে ধমক দিল, দিয়ে বলল, কি বলছো শিয়া, ভেবে বলছো? হঠাৎ বিয়ে? শিয়া এবার কাঠ গলায় উত্তর দিল, এত কিছু বলতে পারবো না, শুধু উত্তর দাও, পারবে কি না, নইলে আমি মায়ের পছন্দের ছেলে দেখে বিয়ে করে নেব। অপূর্ব চমকালো। শিয়ার প্রস্তাবটা ঠিক তার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো, তাই তার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল একটু। নিজেকে সামলে বলল, কিন্তু তুমি আমার কিংবা আমার ফ্যামিলির ব্যাপারে কিছু জানো না শিয়া, আর আমাকে একটু সময় দাও, হুট করে আমি বলে দিতে পারি না। আসলেই তার শিয়ামের সাথে কথা বলা জরুরি এই বিষয়ে, নইলে সে পারলে এক্ষুনি শিয়াকে বিয়ে করে ঘরে তুলতে পারে। তার ঘরের কেউ কোনো আপত্তি জানাবে না এই বিষয়ে, কিন্তু সে হুটপাট সিদ্ধান্ত নিতে চায় না, সসম্মানে ঘরে তুলতে চায় তার মনের রানীকে। শিয়া পুনরায় বলল, আমার জানার দরকার নেই কিচ্ছু, 1 সপ্তাহ সময় দিলাম, ভেবে বলো। এর মধ্যে বিয়ে করতে পারলে ভালো, নয়তো আমি মায়ের কথা মতোই বিয়ে করে নেব অন্য কোথাও। ভেবে বলো, যত তাড়াতাড়ি সম্ভব। বলেই দেরি না করে কাঁধে ব্যাগ উঠিয়ে চলে গেল সেখান থেকে। অপূর্ব বসে রইল। খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারল না তেমন সে। শিয়া তাকে বিয়ে করবে বলছে ঠিকই, তবে তাতে এক ফোঁটাও ভালোবাসা নেই। শুধুই বন্ধুত্বের খাতিরে এইভাবে কি সংসার হবে তাদের? শিয়া বেরিয়ে অফিসে যাওয়ার বাস ধরার জন্য দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে দেখলো হালকা মেঘ করেছে। দৃষ্টি ফেরালো শিয়া।
সে আর অচেনা কোনো পুরুষকে জীবনে জড়াতে চায় না, তাই এই সিদ্ধান্ত। যদিও অপূর্বকে সে পুরোপুরি চেনে না, তবে শিয়ামের বন্ধু মানে অনায়াসে ভরসা করাই যায়। তারপর এখন তারা ভীষণ ভালো বন্ধু। শিয়ার মনে হলো সংসার করতে হলে এখানেই সে চেষ্টা করতে পারবে। অপূর্বকে এতদিনে এইটুকু সে চিনেছে। আদৌ চিনেছে? এই মানুষটাকে এত বছর ধরেও চিনতে পারল না, আর আরেকজনকে এই কয়েকটা দিনেই চিনে ফেলল। ব্যাপারটা শিয়ার কাছেও বেশ হাস্যকর। শিয়াম জরুরি কল করে চন্দ্রাকে ডাকিয়ে আনলো তার অফিসে। চন্দ্রা আসতেই একজন বলল সে তার রেস্ট রুমে আছে। চন্দ্রা গিয়ে সেখানে একবার নক করতে ভিতর থেকে ভরাট গলায় উত্তর এলো, কামিন। চন্দ্রা বেশ অবাক হলো। শিয়াম এই গলায় কখনো বাড়িতে কথা বলে না কারোর সাথে। দরজাটা খুলতেই দেখলো শিয়াম আগের দিনের মতো সামনের দিকে ডেস্কে হেলান দিয়ে বসে কিছু ফাইল লিখছে। চেনা পরিচিত কড়া পারফিউমের মিষ্টি গন্ধটা বাতাসে ভেসে নাকে আসতে মাথা তুলে তাকালো শিয়াম। সামনে চন্দ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কিছুক্ষণ দেখে চন্দ্রকে পরখ করে ফাইল পাশে রেখে 2 হাত পকেটে ঢুকিয়ে বলল, কাছে এসো। চন্দ্রা দরজা ভেজিয়ে চমকিত নজরে শিয়ামের দিকে তাকিয়ে বলল, কি? শিয়াম ঠোঁট এঁটো করে হাসল, বলল, অত দূর থেকেই কি কথা বলবে নাকি? চন্দ্রা হাঁপ ছেড়ে বলল, তো এরম করে বলুন না। বলেই নিজের ব্যাগটা ডেস্কে শিয়ামের পাশে রাখতেই শিয়াম হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে এলো। চন্দ্রা টাল সামলাতে না পেরে শিয়ামের বুকে পড়ল, এক হাত শিয়ামের পিঠে। চন্দ্রা চটজলদি মাথা উঠিয়ে বলল, এই আপনার জরুরি কাজ? এই জন্য আপনি আমায় অত দূর থেকে ডাক করলেন? শিয়াম হেসে বলল, না, জরুরি আরও কাজ আছে, কিন্তু এটাও তার মধ্যে একটা জরুরি কাজ। চন্দ্রা হালকা হেসে গলা জড়িয়ে বলল, আজকাল বড্ড লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন মশাই। শিয়াম মুখটা আরেকটু কাছে নিয়ে গিয়ে বলল, এত আদুরে বউ সামনাসামনি ভুললে দোষ নেই, আর বর একটু আদর করলেই দোষ। আমি কোথায় ভুললাম? আপনিই তো ডাকলেন। কথাটা চন্দ্রার মুখ দিয়ে বেরোলো না, ঢোক গেলার সাথে গিলে ফেলল। সবে ঠোঁটে ঠোঁট স্পর্শ হবে অমনি দরজায় সশব্দে করাঘাত। শিয়াম চোখ বুজে দম নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করল। চোখ মুখ দেখেই তার বোঝা যাচ্ছে আজ দরজার বাইরের লোকটাকে সে খুন করবে। চন্দ্রা হাসল, তার বেশ মজা লাগছে, উচিত শিক্ষা হয়েছে তার বরের। আচ্ছা, যদিও তার স্পর্শ চন্দ্রার বিশেষ ভালো লাগে, তাই বলে সে সময় কাল না বুঝে এসব করবে, তার তো কোনো মানে হয় না। শিয়াম এবার হালকা গলার স্বর উঁচিয়ে বলল, ভিতরে আয়। পিয়াস ভিতরে ঢুকলো, চন্দ্রাকে দেখে সালাম দিল। চন্দ্রাও সালামের উত্তর দিল। শিয়াম বলল, মিট হিম, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট কাম ফ্রেন্ড পিয়াস। চন্দ্রা মিষ্টি হাসল। শিয়াম এবার দুজনকে বলল, বসো, তোমাদের সাথে পার্সোনাল কিছু কথা আছে। দুজনেই ঘরের সাথে লাগোয়া সোফায় বসলো। হাতে একটা রিমোট নিয়ে শিয়ামও এসে বসলো চন্দ্রার পাশে। শিয়াম চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, এখন যা দেখাবো মন শক্ত করে দেখবে, আর পিয়াসের সাথে জড়তা রাখবে না। ওকে নিজের বড় ভাইয়ের চোখে দেখো, ও আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। চন্দ্রা ঘাড় নাড়ল। শিয়াম রিমোট টিপে মনিটর অন করতেই সামনে এলো একটি শার্টের ঊর্ধ্বে ভদ্রলোকের ছবি। চন্দ্রা জিজ্ঞাসু দৃষ্টিতে শিয়ামের দিকে তাকাতেই শিয়াম বলল, ইনি হলেন আফজাল হোসেন, সুইটি, সরি, আমাদের প্রিয় মনির স্বামী। চন্দ্র ভ্রু কুঁচকে বলল, মানে যাকে তিনি ছেড়ে দিয়েছেন? শিয়াম বাঁকা হেসে বলল, না, যার সাথে তিনি স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন। এমনকি সিরাজও এই আফজাল সাহেবের সন্তান। শিয়া ভীষণ রকম চমকালো, তার কথা বলার মতো ভাষা বেরোল না মুখ দিয়ে। হঠাৎ কিছু মাথায় আসতেই জিজ্ঞেস করলো, কিন্তু শিয়া যে একবার বলেছিল শিয়া ও সিরাজ যমজ। শিয়াম বলল, হ্যাঁ, পরিচয় সব জায়গায় তাই দেওয়া হয়, কিন্তু শিয়া একমাত্র আগের পক্ষের মেয়ে, সিরাজ নয়। চন্দ্রা হতবাক হয়ে জিজ্ঞেস করলো, আগের পক্ষের মানে? শিয়াম পুনরায় বলল, মণি ডিভোর্সের 1 মাসের মাথায় আবার বিয়ে করে, তারপরেই সিরাজের জন্ম। শিয়া আর সিরাজ যমজ নয়, শিয়া সিরাজের 2 বছরের বড়। চন্দ্রা অবিশ্বাস চোখে চেয়ে থাকে পর্দায়। শিয়াম আবার রিমোট ঘোরায়। এবার আসে এক মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। চন্দ্রা সেই মেয়েটার সাথে সুইটি বেগমের বেশ মুখের মিল পেল। এবার পিয়াস বলল, এটি হলো সুইটি বেগমের পরের পক্ষের মেয়ে সিনথিয়া, সিরাজের 2 বছরের ছোট। চন্দ্রা এবার নির্বিশেষে চেয়ে প্রশ্ন করে,
মণি এই কারণেই শিয়াকে নিজের মেয়ে বলে মানেন না? শিয়াম ঘাড় নাড়ায়। চন্দ্রার এবার ভীষণ খারাপ লাগে শিয়ার জন্য। চন্দ্রার এসব ভাবনার মধ্যেও তার মাথায় আসে প্রশ্ন জাগে। সে শিয়ামকে বলে, আচ্ছা, তাহলে মণি শিয়া সিরাজকেই শুধু কেন নিয়ে এলো এই বাড়িতে? আর তার স্বামী বা এখন কোথায়? শিয়াম সোফায় বসে বলল, কারণ তাদের দুজনের প্ল্যান ছিল আমাদের বাড়ির সম্পত্তি কি করে নেওয়া যায়। তখন ওনার স্বামী তার ওই ছোট্ট মেয়ে নিয়ে অন্য বাড়ি থাকতেন। কিছু বছর পর সব প্ল্যান মতো চললেও আফজাল সাহেব বিপত্তি ঘটালেন। এসব সম্পত্তি ছেড়ে তিনি আরেক কোটিপতি মহিলার হাত ধরে পাড়ি জমালেন বিদেশ। এইদিকে মণি পড়ল অসুবিধায়। তখন শিয়া, সিরাজ, সিনথিয়া সবারই বোঝার ক্ষমতা হয়েছে। তিনি চাইতেন না সিনথিয়াকে এসবের মধ্যে জড়াতে, কারণ বাবার চলে যাওয়ায় সে এমনিই মেন্টাল শকে ছিল ভীষণ। চন্দ্রা থম মেরে কিছুক্ষণ বসে থাকলো। তার মাথা ঝিমঝিম করছে। এত কিছু! আমাদের চোখের আড়ালে কত কি ঘটে। যার সাথে ঘটে সে ছাড়া হাতে গোনা কজনই বা টের পায়। আর তারপর এই রকম কাহিনী হলে তো বিশ্বাসই করা যায় না। অবিশ্বাস্য লাগে এইসব সত্য। চন্দ্রা নিজেকে সামনে বলল, লাস্ট দুটো প্রশ্ন। চন্দ্রার বাচ্চাদের মতো হাতের আঙুল দেখিয়ে দুটো বলায় তা দেখে আলতো হাসলো শিয়াম। কাছে এসে চন্দ্রার গাল টিপে বলল, দুটো কেন, আরও 100টা প্রশ্ন করো। এই বান্দা সবসময় হাজির তোমার প্রশ্নের উত্তর দিতে। চন্দ্রা হালকা ইতস্তত করে পিয়াসের দিকে তাকালো। দেখলো সে মনিটরের দিকে তাকিয়ে আছে। চন্দ্রা আর কথা না বাড়িয়ে বলল, এই জন্যে কি মণি বাড়িতে থাকে না বেশি? তার মেয়ের কাছে গিয়ে থাকে বলে? শিয়াম এবার একটু সিরিয়াস মুখ করে বলল, শিয়া আর সিরাজ জানে মণি তার বান্ধবীর সাথে ছোট্ট একটা ব্যবসা করে, তাই সেখানেই বেশি থাকে। শিয়াম এবার চন্দ্রার হাত নিজের হাতে নিয়ে বলল, তোমার হেল্প লাগবে চন্দ্র। চন্দ্রা নির্দ্বিধায় বলে, কি হেল্প লাগবে বলুন, আমি সব সময় সাহায্যের জন্য প্রস্তুত আছি। শিয়াম এবার বলল, আমার যে সম্পত্তির উইলটা মনির কাছে, সেটা ওই বাড়িতে আছে, মানে যেখানে সিনথিয়া থাকে, আর সেখানে কড়া পাহারা থাকে। সব সময় মণি আর কিছু চেনা পরিচিত মহিলা ছাড়া সেই বাড়িতে কেউ প্রবেশ করতে পারে না। চন্দ্রা ভ্রু কুঁচকে বলল, এখানে আমি কি সাহায্য করতে পারি? শিয়াম বলল, প্রথমে সিনথিয়াকে তোমায় বন্ধু বানাতে হবে, তারপর ওর সাথে ওর রুমে গিয়ে আমার ওই ফাইলটা এনে দিতে হবে। বলো পারবে? চন্দ্রা মুচকি হেসে বলল, কতটা পারবো জানি না, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। শিয়াম খুশি হলো। সে জানতো চন্দ্রা তাকে না করবে না, আর চন্দ্রা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। পারলেও শিয়াম ভরসা করতে পারবে না তার উপর। শিয়াম চন্দ্রাকে গেট অবধি ছেড়ে আসার জন্য বাইরে পা বাড়ালো। পিয়াসকে বলল মনিটরটা যাতে অফ করে দেয়। পিয়াস মনিটরের কাছে গিয়ে সিনথিয়ার ছবির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটা একসময় তার প্রাণ বাঁচিয়েছিল। তখন জানতো না পিয়াস মেয়েটার আসল পরিচয়। পিয়াসের বাড়ির কাছাকাছি থাকে মেয়েটি। পিয়াস প্রায়শই দেখে, কথাটা শিয়ামও জানে, কিন্তু সব সময় তাকে দূরত্ব বজায় রাখতে বলে তার থেকে, সুইটি বেগমের জন্য। তিনি জানতে পারলে দুবার হাত কাঁপবে না পিয়াসকে মারতে। মেয়েকে ভীষণ রকমের ভালোবাসেন তিনি। পিয়াসও শিয়ামকে নিজের বড় ভাইয়ের চোখে দেখে, তাই শিয়ামের কথা সে অমান্য করে না। চোখের পলকে যেন 3 দিন কেটে গেল। এই 3 দিনে কেউ কারোর সাথে কথা বলার পর্যন্ত সময় পায়নি। শিয়ামের অফিসে চাপ বেড়েছে, তাই সিরাজের ঘাড়ে ভীষণ চাপ পড়েছে। নইলে অফিসের ব্যাপারে সে বেশ খাপছাড়া স্বভাবের। খুব দরকার না পড়লে তাকে পাওয়া যায় না অফিসে। শিয়ামকে এই বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে সে বলে, সিরাজ এখনও ছোট, মাথায় চাপ পড়লে সে নিজে থেকেই কাজে মন দেবে। আস্তে আস্তে যেন তাই হচ্ছে। ওইদিকে চন্দ্রা ও সিনথিয়ার ব্যাপারে খোঁজ খবর নিয়ে চলেছে। আপাতত সে এটুকু জানতে পেরেছে সিনথিয়া তাদের ক্যারাটে ক্লাসের থেকে কিছুটা দূরে কোচিং ক্লাসে যায়। চন্দ্রা পরের পদক্ষেপ নেওয়ার আগে শিয়ামের সাথে একবার কথা বলতে চায়, কিন্তু লোকটার সময় কোথায়? সেই সকালে বেরোয়, দুপুরে একটু বাড়ি আসে, আবার অফিসে গেলে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়। চন্দ্রার সাথে দেখাই হয় না, কারণ চন্দ্রা বেরোয় বেলার দিকে আর বাড়ি ফেরে সন্ধ্যার দিকে। এত সবের পরেও শিয়ামের কড়া নির্দেশ, সে যেন অপেক্ষা না করে রাতে তার জন্য, চুপচাপ খেয়ে যেন শুয়ে পড়ে। চন্দ্রাও শিয়ামের অবাধ্য হয় না। কিন্তু আজ এক বিশেষ কারণে সবাই বাড়িতে। সেই বিশেষ কারণটা হলো আজ অপূর্বের বাড়ি থেকে শিয়াকে দেখতে আসবে। সকাল থেকেই তাই চন্দ্রা আর ইন্দ্রা ব্যস্ত রান্নাঘরে।
4-5টা সার্ভেন্ট থাকলেও শিয়া, সিরাজ, শিয়াম এখন মোটেই রান্নার বুয়াদের হাতের রান্না খেতে চায় না। তাই খুব অসুবিধে ছাড়া চন্দ্রা রান্না বন্ধ করে না। চন্দ্রার শরীর খারাপের সময়টা পুরোটাই ইন্দ্রা এখানে থেকে তাকে সাহায্য করে, একা হাতে সামলায়। ইন্দ্রা পাক্কা গিন্নি একজন, সর্বগুণে সম্পন্না বললেও ভুল হবে না। তার হাতের কাজ থেকে হাতের রান্না সবই বেশ নিখুঁত। চন্দ্রা তার থেকে বেশ কিছু জিনিস রপ্ত করেছে। মাঝে মাঝে তার ইন্দ্রার প্রাক্তনের কথা ভেবে খুব আফসোস হয়। এত দামি হিরে সহজে পাওয়াতে তাকে কাঁচ ভেবে কেমন ভেঙে টুকরো টুকরো করেছে মানুষগুলো। শিয়াম, সিরাজ ছুটি নিয়ে বেলা 11টা অবধি বাড়িতে থাকলেও জরুরি কারণে দুজনকেই যেতে হয়েছে অফিসে। তারা জানিয়েছে মেহমান আসার আগেই তারা চলে আসবে। 12:30 বাজতেই চন্দ্রা ইন্দ্রাকে তাড়া লাগালো সব গুছানোর জন্য, মেহমানরা আসলো বলে। ইন্দ্রা বড় জিনিসগুলো গুছিয়ে ছোট ছোট জিনিস যেমন স্যালাড, মিষ্টি জাতীয় জিনিস সার্ভেন্টকে গোছাতে বলে দুজনেই চলে গেল স্নানে। চন্দ্রা স্নান করে একটা হালকার উপর গোলাপি শাড়ি পরে নিল। গোলাপি রঙটা তাকে একটু বেশি মানায়, তাই শিয়াম কিছু আনলেই বেশিরভাগ গোলাপি রঙের জিনিসই আনে তার জন্য। চন্দ্রা চুল ঝাড়তে ঝাড়তে তোয়ালে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সদ্য শাড়ি পরায় গায়ের শাড়ি এলোমেলো। টের পেল না এই দৃশ্য একজনের শ্বাস প্রক্রিয়া ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে। চন্দ্রা কোমরের কাছে উন্মুক্ত অংশে কারোর হাতের ছোঁয়া পেল। হালকা কেঁপে উঠলেও মুচকি হাসি দিল। আয়নায় দেখার দরকার পড়ল না মানুষটাকে। মানুষটা তার ভীষণ আপন, তাই তার স্পর্শটাও তার ভীষণ চেনা। শিয়াম এবার পিছন থেকে জড়িয়ে ঠোঁট ছোঁয়ালো চন্দ্রার পিঠে। সদ্য স্নান সেরে আসা সাক্ষী বিন্দু বিন্দু জলকানায়। চন্দ্রা এবার নিজের হাতটা শক্ত করে চেপে ধরল নিজের পেটের কাছে শিয়ামের হাতের উপর। চন্দ্রা বাধা দিচ্ছে না দেখে শিয়াম নিজেই হেসে একটু সরে গিয়ে বলল, রোমান্সটা পরের জন্য তুলে রাখলাম রানী সাহেবা, হাতে এখন সময় নেই, মেহমান আসলো বলে। চন্দ্রা এতক্ষণে চোখ খুলল। দীর্ঘ 3 দিন পর মানুষটার একটু স্পর্শ পেয়ে সে মোমের মতো গলে গিয়েছিল। আজ আর ইচ্ছে হচ্ছিল না শিয়ামকে বাধা দেওয়ার। শিয়াম না নিজেকে সংযত করলে আর সত্যিই একটা অঘটন ঘটে যেত অসময়ে। চন্দ্রা এবার লজ্জায় পালাবে বলে ঠিক করল। দরজার দিকে তাকাতেই সে দেখল দরজা ভেজানো। চন্দ্রা এবার চমকে তাকায় শিয়ামের দিকে। শিয়াম দাঁড়িয়ে অফিস থেকে আসা শার্ট খুলছে, মূলত স্নানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চন্দ্রা তাড়াতাড়ি গিয়ে দরজা দিতে গিয়ে দেখে হালকা একটা ছায়া সরে গেল সেখান থেকে। চন্দ্রা তা দেখে চেঁচিয়ে বলল, কে ওখানে? উত্তর দাও, কে ওখানে? শিয়াম অর্ধেক শার্ট খুলেই চন্দ্রার কাছে গিয়ে বলল, কি হয়েছে চন্দ্র, এভাবে চেঁচাচ্ছ কেন? চন্দ্রা এবার তাড়াতাড়ি দরজাটায় ছিটকিনি লাগাতে গিয়ে দেখল সেটা লাগছে না। কারণ উদ্ধার করতে দরজার নিচে চোখ যেতেই চন্দ্রা দেখল একটা ছোট্ট পাথর, কিন্তু তার জন্যই ছিটকিনি ঠিক করে লাগছে না। চন্দ্রা সেটাকে সরিয়ে রেখে শিয়ামের উদ্দেশ্যে বলল, আপনি একটু দেখে শুনে কাজ করতে পারেন না? এক্ষুনি কেউ দেখে নিলে কি হতো বলুন তো? বলছি কি দেখে নিল বোধ হয়। শিয়াম চন্দ্রার চিন্তিত মুখ দেখে বলল, আরে চন্দ্র, তুমি বেকার বেকার এত চিন্তা করছো। আচ্ছা সরি, আমি একটু তাড়াহুড়োতে ছিটকিনিটা লাগাতে গিয়েছিলাম, তাই এমন হয়েছে, এর পিছনে আর কারণ নেই। এই বলেই শিয়াম বিছানায় রাখা পাঞ্জাবি নিয়ে স্নান করতে চলে গেল। চন্দ্রার মন খুঁতখুত করল। সে যা সন্দেহ করে পরে গিয়ে তা ঠিক হয়। সে নিজেও চায় না ঠিক হোক, কিন্তু হয়। সার্ভেন্ট ইন্দ্রাকে এসে খবর দিল মেহমানরা গেটের কাছে। ইন্দ্রা কোনো মতে হালকা ক্রিম আর লিপ বাম লাগিয়ে শাড়ি পরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা মানুষটিকে দেখতে গিয়ে হুট করে শাড়িতে পা আটকে খেয়ে হারালো নিজের। 2-3 পা এলোমেলো পড়ল সিঁড়িতে। তারপর নিজের শরীরের ভারে নিজের নিয়ন্ত্রণ না দেখে চোখ বুজে সামনের মানুষটির কাঁধ ঝাপটে ধরল 2 হাতে। তার মুখটা গিয়ে ঠেকলো সেই মানুষটার গলায়। সিরাজ হতভম্ব। সে ভাবেইনি ইন্দ্রা তাকে দেখে এভাবে টাল খেয়ে পড়ে যাবে। তার নিজেরই 2 পা 2 সিঁড়িতে উপর নিচ করে রাখা। হঠাৎ ইন্দ্রাকে ওভাবে পড়তে দেখে সেও তার কোমর জড়িয়ে ধরেছে, কিন্তু এখন তার বুকের ধুকপুকানি যেন বাইরে থেকে মানুষ শুনতে পাবে। কই, সে কত মেয়ের কাছে গেছে, এই রকম তো কোনোদিন ফিল হয়নি। তবে কি এটা মনের অভ্যন্তরীণ অনুভূতি থেকে বলে? ইন্দ্রা এবার পিট পিট করে চোখ মেলল। তার বুক ভয়ে আগে থেকেই ধুকপুক করছে। সামনের মানুষটির দিকে চোখ তুলে চাইতেই দেখল সিরাজ ওর দিকেই তাকিয়ে আছে। ইন্দ্রা লজ্জায় মাথা নিচু করে নিল। সিরাজ ওভাবেই ধরে বলল,
একটু আস্তে চলাফেরা করলে কি হয়? কখনো হাত পুড়িয়ে ফেলো, কখনো নিজে পড়ে যাও। আমি না থাকলে আজ কী হতো ভেবে দেখেছো? পারো তো খালি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে। সত্যি, তাই অন্য সময় হলে ইন্দ্রা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো। এখন কিন্তু কোনো এক কারণে পারল না এই মুহূর্তে। কোনো রকমের জড়তা নিয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে, এবার ছাড়ুন আমায়, মেহমান এলো বলে। সিরাজের খেয়াল ছিল না সে এত কাছ থেকে ইন্দ্রাকে ধরে আছে। ইন্দ্রা বলতেই সে ঝট করে তাকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। ইন্দ্রা একটা হাঁপ ছেড়ে দৌড়ালো শিয়ার রুমে। তাকে রেডি থাকার কথা তো বলাই হয়নি। অপূর্বের ফ্যামিলি থেকে এলো সে, তার বাবা মা আর অপূর্বের বোন। তাদের ছোট্ট ফ্যামিলি। শিয়াম আগে থেকেই তাদের চিনত, তাই বেশি অসুবিধাও হয়নি। তাদের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল সবাই। বেশ অমায়িক তাদের আচরণ, যেন কত দিনের চেনা পরিচিত। সবার ভীষণ পছন্দ হলো শিয়ার শ্বশুরবাড়ি। এর মধ্যেই সুইটি বেগম নামলেন, সবার দিকে নজর বোলালেন। না, তাদের দেখে বেশ উচ্চবিত্তই মনে হলো সুইটি বেগমের। তিনি নকল হাসি মুখে রেখে সবার সাথে পরিচিত হলেন। জানতে চাইলেন ছেলের পেশার ব্যাপারে। অপূর্বের মা বাবা একটু অবাক হলেও তার মা বলল, ওর নাম শোনেননি আগে? ও তো এখানকার বিখ্যাত সাইকিয়াট্রিস্ট। এখানে কেন, বিদেশেও তার বেশ নাম ডাক। সুইটি বেগম আর শিয়াম ছাড়া সবাই বেশ চমকালো। সবাই এত সুন্দর করে মেশার পরেও কিনা তার পেশা জানতো না তারা। সুইটি বেগমের তেমন কোনো হেলদোল দেখা গেল না। তিনি সরাসরি শিয়াকে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করলেন। তারা সবাই জানালেন শিয়াকে তাদের ভীষণ পছন্দ হয়েছে এবং আগামী 3 দিনের ভিতর তিনি বিয়ে পড়িয়ে দিতে চান ঘরোয়াভাবে। তার ছেলে তালা লাগাচ্ছে। এই বলে অপূর্বের মা তার হাত থেকে 2টি বালা খুলে শিয়ার হাতে পরিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর সবাই দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে চলে গেলেন। অপূর্ব খেয়াল করল শিয়া তার পেশার কথা শোনার পর থেকেই কেমন থম মেরে রয়েছে। কারোর সাথে তেমন কথা না বলে অল্প স্বল্প খেয়ে নিজের ঘরে চলে গেল। সবাই থাকায় অপূর্ব আর কিছু বলল না। শিয়া এক দৃষ্টিতে জানলার পাশে বসে আকাশ দেখতে লাগলো। সে এখন বুঝতে পারছে অপূর্ব কেন তার সাথে যেচে যেচে বন্ধুত্ব করেছিল, তাকে এতটা ট্রমা থেকে কিভাবে বের করে এনেছিল। সব নিশ্চয়ই শিয়াম ভাইয়ের কথাতেই করেছিল। আর সে তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে কিনা বিয়ের প্রস্তাব রাখলো। তার কাজই তো সবার সাথে এইভাবে মিশে তাদেরকে মানসিক অবসাদ থেকে বের করা। সে আর ভাবতে পারল না জীবনটা নিয়ে নাড়াচাড়া করতে, আর তার ইচ্ছে হচ্ছে না। যা হবার হবে, সে আর কোনো কিছুতেই বাধা দেবে না। কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা সে আর রাখে না। এসব ভেবে ড্রয়ার থেকে এক পাতা ওষুধ বের করলো। এই ওষুধ তাকে অপূর্বই দিয়েছে। তাকে বলেছিল ঘুমের ওষুধ। আসলে এটা খেয়ে শিয়া অনেকক্ষণ ঘুমায়। শিয়া এবার বুঝল কেন এই ওষুধ অপূর্ব তাকে স্বেচ্ছায় দিয়েছিল। একটা তাচ্ছিল্যের হাসি হেসে সেটা থেকে একটা ওষুধ বের করে খেয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল সে। পাশে অনাদরে পড়ে থাকা, ভাইব্রেট হতে থাকা ফোনের স্ক্রিনে দেখলো জ্বলজ্বল করতে থাকা অপূর্বের নামটি। বিকেলে সব গুছিয়ে চন্দ্রা বেরোলো তার নতুন উদ্দেশ্যে। শিয়াম বলেছিল কাল থেকে শুরু করতে, কিন্তু চন্দ্রা আর দেরি করতে চায়নি। চন্দ্রা নিজের গন্তব্যস্থলে পৌঁছে হাত ঘড়িতে সময় দেখলো 6টা 10। সিনথিয়ার ছুটি হওয়ার কথা তো 6টায়। ইস, তাহলে কি সে দেরি করে ফেললো? বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাতেই সামনের গেট থেকে সিনথিয়াকে বেরোতে দেখলো। আরও অনেকেই বেরোলো। চন্দ্রা ভাবল আজ আর তার কাজ হবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে সবাই চলে যাওয়ার পরেও সিনথিয়া কাকে যেন ফোন করে ধমকাতে লাগলো। চন্দ্রা আরেকটু কাছে যেতেই বুঝলো সে তার ড্রাইভারকে ধমকাচ্ছে এখনও না আসার জন্য। চন্দ্রা হাসলো। আজ অদ্ভুতভাবে ভাগ্য তার সহায়। সে সামনের একজনকে হাতের ইশারা করতেই একজন মহিলা কিছু খাবার নিয়ে যাওয়ার সময় সিনথিয়ার জামার উপর ফেলে দিল। সিনথিয়ার আগে চেঁচিয়ে উঠল, ননসেন্স! চোখ নেই আপনার? এইভাবে কেউ চলাফেরা করে? দিলেন তো আমার পুরো ড্রেসটা খারাপ করে। সামনের মহিলাটি কাচুমাচু করে সরি সরি বলল। সিনথিয়া আবার রেগে গিয়ে বলল, আপনার সরিতে আমার জামাটা ঠিক হয়ে যাবে না, ইডিয়েট! এই যান তো আপনি সামনে থেকে, নইলে এবার আমি কিছু করে ফেলবো। মহিলাটি কাচুমাচু মুখ করে চলে গেল। যেতে যেতে চন্দ্রার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। চন্দ্রা এবার সময় বুঝে এদিক ওদিক তাকিয়ে সিনথিয়ার দিকে এগিয়ে গেল। সিনথিয়া তখন রাগে বিড়বিড় করছে আর একটা টিস্যু পেপার দিয়ে জামাটা মুছছে।
জামার রং হালকা হওয়ায় বেশ খারাপ দেখাচ্ছে মোছার পরেও। চন্দ্রা এবার সিনথিয়ার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি। সিনথিয়া বিরক্তি নিয়ে চন্দ্রার মুখের দিকে তাকিয়ে বলল, ইয়েস হোয়াট। চন্দ্রা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনার জামার অবস্থা দেখে এলাম। মুছছেন যত তত আরও ছড়িয়ে পড়ছে। সিনথিয়া আবার করুণ মুখ করে চন্দ্রার দিকে তাকিয়ে বলল, সামনে কোনো কল আছে জানেন? এখন তো সেন্টারও বন্ধ হয়ে গেছে। চন্দ্রা বলল, না, তেমন কিছু তো সামনে নেই। আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, এই 5টা বাড়ি পরেই গিয়ে ফ্রেশ হয়ে নেবেন। সিনথিয়া বারণ করতে গিয়েও করল না। আশেপাশের বেশ মানুষ কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে, তাই চন্দ্রার কথা মতো সে তার বাড়িতেই গেল ফ্রেশ হতে। চন্দ্রা জামাটার অবস্থা দেখে নিজের একটা লং ফ্রক বার করে সিনথিয়াকে দিল। এই জামাগুলো তার বিয়ের আগের। সেও কিছুটা সিনথিয়ার মতো লং ফ্রক আর মাঝে মাঝে জিন্স টপ পরতো। সিনথিয়া সেটা ফ্রেশ হয়ে এসে কৃতজ্ঞতা স্বরূপ মুখ নিয়ে বলল, অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে, নইলে আজকালকার মানুষ তো সাহায্য করতেই চায় না। চন্দ্রা শুধু একটা মিষ্টি হাসি দিল। শুক্রবারের সকাল। শুক্রবারটা এমনিই সবার মেজাজ বেশ ফুরফুরে থাকে। শিয়াম, সিরাজ, শিয়া কেউই কাজে বেরোয় না। সবাই ঘরে থাকায় দুপুরে নয় ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন হয়, আর নয়তো মাঝে মাঝে কোনো রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে খেয়ে আসা হয়। কিন্তু আজকের শুক্রবারটা বিশেষ দিন সবার কাছে, কারণ আজ বাড়ির ছোট মেয়ে শিয়ার বিয়ে। সকাল থেকেই চন্দ্রা কাজে লেগে পড়েছে। শিয়াম, সিরাজ ও ভোররাত থেকে উঠে সব দেখাশোনা আয়োজন করতে ব্যস্ত। আজ ইন্দ্রা নেই এই বাড়িতে। কাল যখন সবাই শপিংয়ে যায় শিয়ার জন্য জামা কাপড় কিনতে, তখন ইন্দ্রার ফোনে ফোন আসে, নয়ন সাহেবের শরীরটা খারাপ করেছে আবার। ইন্দ্রা তাই সেখান থেকেই তার বাড়ি চলে গিয়েছে। চন্দ্রাও যেতে চেয়েছিল, কিন্তু ইন্দ্রা যেতে দেয়নি। বাড়িতে এখন সে ছাড়া কেউ নেই সব দেখভাল করার মতো। সেও যদি চলে যায়, বিয়েটা যা তা ভাবে একটা দিতে হবে। যদিও ইন্দ্রা ঘরে গিয়ে জানিয়েছে বাবার তেমন কিছু হয়নি, প্রেশার বেড়ে গিয়েছিল শুধু। সে এও বলেছে নয়ন সাহেব আজ সুস্থ থাকলে সে শিয়ার বিয়ের আগেই চলে আসবে, কিন্তু থাকতে পারবে না। চন্দ্রা তাতেই সম্মতি জানিয়েছে। সে নিজেও ক্যারাটে স্কুল থেকে প্রায় দিন গিয়ে বাবাকে দেখে আসে। শিয়াম সকাল সকাল পিয়াসকেও ডেকে নিয়েছে। পিয়াসও এদিক ওদিক ছুটাছুটি করে সব আয়োজন করছে। বিয়েটা ঘরোয়াভাবে হলেও শিয়ার কিছু ফ্রেন্ডস, শিয়াম, সিরাজ সবার ক্লোজ কিছু ফ্রেন্ড আর আশেপাশের কয়েকটা মেহমানকে বলা হয়েছে। শিয়াম চায় বিয়েটা ঘরোয়াভাবে হলেও একটু পরিপাটি সুন্দর বিয়েবাড়ির মতো সাজানো গোছানো থাক। এই দিনটা সবার জীবনে একবারই আসে। পরেও বিবাহবার্ষিকী বা বড় করে অনুষ্ঠান পালন করা হলেও আজকের দিনের মতো ভয়, জড়তা, ভালো লাগা মেশানো দিনটা আর ফিরে পাওয়া যায় না। আর শিয়ার 2 বড় ভাই থাকতে তারা কোনো মতেই তাদের বোনের বিয়ের এই দিনটা এই রকম সাদামাটা হতে দেবে না। বিয়ে বেলার দিকে তার আগেই চন্দ্রাদের সব কাজ শেষ করতে হবে। আজ তো ইন্দ্রাও নেই, তাই আরও হিমশিম খাচ্ছে সে। অলরেডি তাড়াহুড়ো করতে গিয়ে হাত কেটে ফেলেছে সে ছুরিতে। তারপর নিজেই চুপচাপ রুমে গিয়ে ফার্স্ট এড বক্স খুলে একটা 1 টাইম ব্যান্ডেড লাগিয়ে আবার কাজ করা শুরু করেছে। শিয়াম এখন জানতে পারলেই তাকে কড়া কটা কথা শোনাবে তার এই অসাবধানতার জন্য। তাই সে যতটা পাচ্ছে শিয়ামের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। লোকটার সব দিকে নজর। চন্দ্রা একবার সামনে পড়লেই শিয়াম ধরে ফেলবে তাকে। চন্দ্রা সব ঠিকঠাক করে নিজে গেল রেডি হতে, কারণ এরপর শিয়াকে রেডি করতে হবে। বাকি মেহমানরা চলে এলে সে আর সময় পাবে না। চন্দ্রার রুমে ঢোকার আগেই ইন্দ্রার ফোন এলো। চন্দ্রা সেখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করে বলল, কোথায় তুই? কখন আসবি? আর বাবার শরীর কেমন আছে এখন? আর গাড়ির আওয়াজ আসছে যে, তুই কি বাইরে আছিস? ইন্দ্রা উপাস থেকে বলল, হ্যাঁ বাইরে আছি। সকালে হসপিটালে এসেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে তোর বাড়ি যাব, কিন্তু এখানেই কত বেজে গেল দেখ। আর বাবা এখন ঠিক আছে, তুই চিন্তা করিস না। চন্দ্রা বলল, তাহলে আর বাড়ি যাস না দি ভাই, মালতী বুয়াকে ফোন করে দে, আমি গাড়ি পাঠাচ্ছি, একেবারে এখানে চলে আয়। এখন বাড়ি গিয়ে এখানে আসতে গেলে অনেকটা সময় যাবে, তুই এখানে এসে রেডি হয়ে নিস। এরপর ইন্দ্রা কি বলল গাড়ির আওয়াজে চন্দ্রা ঠিক তা শুনতে পেল না। ফোন রেখে সে পাশে দেখতে লাগলো কাউকে পাঠানোর জন্য। ড্রাইভার নেই আজ, সে গেছে আরেক জায়গায় মেহমানদের নিয়ে আসতে। তাই চন্দ্রা কাউকে না পেয়ে শিয়ামকে দেখতে পেয়ে বলল, শুনছেন দি ভাই, এআই হসপিটালের কাছে আছে,
আপনি কাউকে বলুন না যেন গাড়িটা নিয়ে গিয়ে দিভাইকে নিয়ে আসে। শিয়াম বলল, আচ্ছা আমি বলে দিচ্ছি, কিন্তু তুমি এখনও রেডি হওনি কেন? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। চন্দ্রা যেতে যেতে বলল, হ্যাঁ আমি যাচ্ছি, আর আপনার জামা কাপড়ও বের করে রাখছি, আপনি তাড়াতাড়ি আসুন। বলেই চন্দ্রা রেডি হতে চলে গেল। শিয়াম পিয়াসকে ডেকে বলল, একটু গিয়ে ইন্দ্রাকে নিয়ে আসতে। পিয়াস মাথা নাড়িয়ে চলে গেল। পিয়াস গেটের কাছে আসতেই ফোনে একটা কল এলো। ফোন রিসিভ করতেই ওপাশের কথা শুনে মুখটা শক্ত হয়ে এলো তার। শুধু বলল, ফোনের স্টোর রুমে নিয়ে যা, আমি না যাওয়া অবধি মুখটাও বেঁধে রাখ। বলেই ফোন রেখে দিল। সে আগে থেকে এই বাড়ির আনাচ কানাচ চেনে, কিন্তু এখন সমস্যা হলো সে কোন দিকে যাবে। লোকটাকে ওখানে বেশিক্ষণ রাখাও যাবে না। আজ বাড়িতে মেহমান আসবে, ভুল করেও যদি কেউ টের পায় তো সর্বনাশ। তাই এখন সেখানে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু শিয়াম যখন বলেছে এই কাজটাও ইম্পর্টেন্ট, সে এবার কী করবে? আশেপাশে তাকিয়ে দেখলো সিরাজ কিছু লাইট নিয়ে একটা লোকের সাথে কথা বলতে বলতে গেটের দিকে আসছে। পিয়াস আর উপায় না পেয়ে সিরাজকে ডাকলো। সিরাজ লোকটাকে কি একটা বলেই পিয়াসের কাছে যেতেই পিয়াস বলল, সিরাজ একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, এখন আমার একজনকে আনতে যেতে বলল শিয়াম, এখন আমি যেতে পারবো না, তুই কি গিয়ে একটু নিয়ে আসতে পারবি? সিরাজ ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকিয়ে কপালের এক পাশে বুড়ো আঙুল ঘষে বলল, এখন এখন কি করে হবে? অন্য কেউ নেই? আমি অন্য কাউকে বলে দেখছি, দাঁড়াও। পিয়াস অস্থির হয়ে বলল, আরে না না থাক, আসলে চন্দ্রার বড় আপুকে আনতে হতো, তাই জন্যেই আমায় বলেছে শিয়াম। থাক, অন্য কাউকে বলতে হবে না, আমি দেখছি যদি ম্যানেজ করা যায়। ইন্দ্রার কথা শুনতেই সিরাজের কুচকানো ভ্রু এবার সোজা হয়ে গেল। পিয়াসকে আটকে আমতা আমতা করে বলল, আমায় দাও পিয়াস ভাই, আমিই যাচ্ছি, এদিকটা অন্য কাউকে বলছি দেখতে। পিয়াস অবাক হলেও কিছু বলল না। এখন কিছু বললে যদি এবার যেতে না চায়, তাই কিছু না বলেই সিরাজকে ঠিকানা আর হাতে চাবি দিয়ে পিয়াস নিজের কাজে চলে যায়। চন্দ্রা স্নান সেরে শিয়াকে দেখতে গিয়েছিল। তাকে সাজাতে এসেছে পার্লার থেকে। শিয়া জোর করে ধরে চন্দ্রাকেও মেকআপ করিয়েছে। তাদের কাছে ইন্দ্রা এলে তাকেও সাজাবে বলে ঠিক করে রেখেছে। তার দাবি সে একা এত সাজবে, এটা তার ভালো লাগছে না। চন্দ্রাও আর নাকচ করেনি বেশি, এমনিতেই তার হাতটা কাটা, তার উপর মেয়েটা আজকেই চলে যাবে, তারপরে আর কেউ এই ছোটো ছোটো আবদারগুলো করবে না তার কাছে। হুটহাট করে এসে ভাবি বলে জড়িয়েও ধরবে না কেউ। ভাবতেই চন্দ্রার মনটা বিষণ্ণ হয়ে গেল। সে এই বাড়িতে আসার পর শিয়া তাকে খুব একটা পছন্দ করতো না, এটা সে জানে, কিন্তু আস্তে আস্তে শিয়াই হয়ে উঠেছিল তার সবচেয়ে ভালো বন্ধু। দুজনে অনেক সময় বেরিয়ে পড়তো একসাথে এদিক ওদিক ঘুরতে। আজ মেয়েটা চলে যাবে ভাবতে চন্দ্রার আর ভালো লাগলো না শিয়ার ঘরটাতে থাকতে। শিয়াকে রেডি হতে বলে সে চলে এলো নিজের রুমে। তার এখনও শাড়ি পরা বাকি। ঘরে এসে দেখলো শিয়াম এখনও আসেনি, তাই দেরি না করে ঝটপট চন্দ্রার শাড়িটা পরে নিতে লাগলো। সব ঠিকঠাক মতো আস্তে আস্তে করলেও মুশকিল হলো শাড়ির কুচি করার সময়। সে হাতে একবার একটু জোর দিতেও পারছে না। হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ 3টে লাগানো, এক এক করে সে সযত্নে নিজের দায়িত্বে ভুলভাল কাজ করতে গিয়ে কেটেছে এগুলো। সর্বক্ষণ হাত শাড়ি দিয়ে ঢেকে শিয়ামের কাছ দিয়ে লুকিয়ে রেখেছে। অনেকক্ষণ চেষ্টা করার পরও চন্দ্রার পক্ষে যখন সম্ভব হলো না, তখন বিরক্ত হয়ে চন্দ্রা ছেড়ে দিল শাড়ির কুচি। অমনি একটা হাত এসে সেটা ধরে নিল সযত্নে। ধীরে ধীরে সাজাতে থাকলো একটার পর একটা কুচি। চন্দ্রা অবাক হয়ে শিয়ামের দিকে তাকাতেই শিয়াম বলল, হাতে কি আর জায়গা আছে কাটার মতো? তাহলে বলো, আমি সেখানটা কাটতে সাহায্য করছি। চন্দ্রার মুখটা চুপসে গেল। শেষমেশ সে ব্যর্থ হলো তার হাতটা লুকোতে। তার ভেবেই তো রাগ লাগছে নিজের উপর। চন্দ্রার চুপসে যাওয়া মুখটা দেখে শিয়াম শাড়িটা ঠিক করে চন্দ্রাকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজে পিছনে দাঁড়ালো। চন্দ্রার মুখটা হালকা করে তুলে বলল, মুখটা কানের কাছে নিয়ে বলল, আজ বোধ হয় আমার চন্দ্রাবতীকে দেখে চাঁদও লজ্জায় মুখ লুকোবে মেঘের আড়ালে। চন্দ্রার সব রাগ এবার বাষ্পের মতো উড়ে গেল। লজ্জায় মুখটা নামিয়ে নিল এবার সে। শিয়াম তা দেখে আর একটু জড়িয়ে বলল, উফ চন্দ্র, এভাবে লজ্জা পেয়ে আমার আর হৃদস্পন্দন বাড়িও না। এমনিই মন চাইছে এক্ষুনি আদর করে সব সাজ নষ্ট করে দিই। এরপর কন্ট্রোললেস হয়ে পড়লে আমায় দোষ দিতে পারবে না কিন্তু, আমি আগের থেকেই বলে রাখলাম। বলেই নাক ঘষল চন্দ্রার কানের কিছুটা নিচে। চন্দ্রার এবার লজ্জায় গাল কান সব লাল হয়ে উঠল। না, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। এই লোকটা যখন যা খুশি করতে পারে,
তখন আর চন্দ্রা সত্যিই আটকাতে পারবে না। চন্দ্রা এবার নিজেকে ছাড়াতে চাইলেই শিয়াম আরেকটু টেনে বলল, আরেকটু থাকো প্লিজ। চন্দ্রা কথায় কান না দিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, এখন না জনাব, মেহমান এলো বলে, আপনি যান, তাড়াতাড়ি রেডি হন, বলেই মুচকি হেসে দৌড় লাগালো দরজার দিকে। শিয়াম চোখ ছোট ছোট করে বলল, এর শোধ আমি রাতে তুলব, দেখব আজ কি করে বাধা দাও। চন্দ্রা আর দাঁড়ালো না। এই লোকটার কথায় এবার সে মাটি ফাঁক করে নিচে ঢুকে যাবে। লজ্জায় গাল কানগুলো এমনিই গরম হয়ে গেছে, সেটা সে টের পাচ্ছে অলরেডি। চন্দ্রা রুম থেকে বেরোতেই শিয়াম হালকা হাসল। এই দিনগুলো একসময় সে স্বপ্ন দেখত, কখনো পূরণ হবে তা সে কল্পনাও করেনি। সে ধরেই নিয়েছিল তার জীবন থেকে বাবা মায়ের মতো সে তার চন্দ্রাবতীকেও বুঝি হারিয়ে ফেলেছে। কিন্তু ভাগ্য তাকে এইবার খালি হাতে ফেরায়নি। এর জন্য সে উপরওয়ালার কাছে সর্বদা চিরকৃতজ্ঞ থাকবে। এসব ভাবতে ভাবতে তার ফোন বেজে উঠল। শিয়াম ফোন হাতে নিয়ে দেখল পিয়াসের ফোন। তুলে বলতেই পিয়াস কিছু একটা বলল, যাতে শিয়ামের চোয়াল শক্ত হয়ে গেল। শুধু বলল, রাখ, আমি 5 মিনিটে আসছি।